আজকের ক্লাসে সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি। এবং প্রথমেই সেটা হচ্ছে যে আমার এই যে ইউটিউব চ্যানেলটা আছে, এটা নিজেরাও সাবস্ক্রাইব করবা, আরো যত পারো একটু সাবস্ক্রাইব বাড়াবা আর কি। লাইক হ্যাঁ, লাইক এন্ড হ্যাঁ, সাবস্ক্রাইব। হ্যাঁ, লাইক দিবা, সাবস্ক্রাইব করবা, এবং যেটা যেটা প্রয়োজন সেই ভিডিওগুলো দেখবা। এবং এখানে যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু আমি সবার জন্যই করেছি। যেমন এই যে বঙ্গ শব্দের উৎপত্তি সম্পর্কে বিষয়টা, এটা কিন্তু জানার জন্য। আহ বাংলাদেশের যে প্রাচীন জনপদগুলো আছে এটাও জানা দরকার। বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচয়টা দিয়েছি, এটা দেখবা একটু। এজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স এই জিনিসগুলো কিন্তু জানা দরকার, যারা একটু সচেতন। তোমাদের যেহেতু ওয়াইফাই আছে, ওয়াইফাই কানেকশন দিয়ে তোমাদের তো আর ডাটা খরচ হচ্ছে না তেমন। তো একটু দেখবা, কিছুটা হলেও বিষয় আছে আর কি, এবং উপকৃত হবে বলেই আমি মনে করি। তো এগুলো একটু দেখবা, নিজে সাবস্ক্রাইব করবা, আরো সাবস্ক্রাইব বাড়াবা, আরো ভিডিও আমি দিচ্ছি সেগুলো দেখবা। এখানে যেরকম সমস্যা, এবং তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো যে কোনো একটা টপিকের উপর, যে টপিকের উপর আমাদের একটা স্যার ভিডিও যদি বানিয়ে দেন, তাহলে আমি সেটাও কিন্তু চেষ্টা করব। ঠিক আছে? মানে সবকিছু মিলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমাদের যেটা ভালো হয়, বা যেটা তোমাদের কাজে লাগবে ভবিষ্যতে তোমাদের জন্য, সেই জিনিসটা আমি করার চেষ্টা করব। ঠিক আছে? তো গত আহ, কয়েকটা ক্লাসে আমরা মোটামুটি যে বিষয়গুলো শিখেছি সেটা হচ্ছে গণসংখ্যা নিবেশন, তাই না? জি স্যার। জি স্যার। গণসংখ্যা নিবেশন শিখেছি, তারপরে হচ্ছে আহ গণসংখ্যা নিবেশন কিভাবে করতে হয় সেগুলো একটু শিখেছি। গণসংখ্যা নিবেশন, গণসংখ্যা কি, গণসংখ্যা নিবেশনের ধরনগুলো কি কি, সেগুলো শিখেছি। ঠিক আছে? তো গণসংখ্যা নিবেশন হচ্ছে আমাদের কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে বিচ্ছিন্ন, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন। বিচ্ছিন্নতে শ্রেণী। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার বারে নমস্কার। বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনে আমরা শ্রেণী ব্যক্তি নেই না, বা শ্রেণী ব্যক্তি না নিয়ে গণসংখ্যা নিবেশন করা হয়। আর অবিচ্ছিন্নতে শ্রেণী ব্যবধান নিয়ে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করে আমরা গণসংখ্যা নিবেশন করি। ঠিক আছে? এবং অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন কয়েক ধরনের আছে। পরীক্ষায় বিভিন্ন ভাবেই আসে প্রশ্নটা, সেটা হচ্ছে যে কখনো শ্রেণী ব্যক্তি দেয়া থাকে, কখনো শ্রেণী ব্যক্তি দেয়া থাকে না, থাকে না। কখনো শ্রেণী সংখ্যা দেওয়া থাকে, কখনো শ্রেণী সংখ্যা দেয়া থাকে না। রাইট? জি স্যার। এবং যদি শ্রেণী ব্যক্তি দেয়া থাকে তাহলে সহজ, শ্রেণীর সংখ্যা যদি দেওয়া থাকে তাহলেও সহজ, তাই না? আমরা ভাগ করে নিব। এবং গত ক্লাসে আমরা 10 শ্রেণী ব্যক্তি দেয়া আছে এরকম কিছু তথ্য থেকে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করেছিলাম। ঠিক আছে? আজকে আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার, তার মধ্যে প্রথমে যেটা আসি সেটা হচ্ছে শ্রেণী ব্যক্তি দেয়া নাই এবং শ্রেণী সংখ্যাও দেয়া নাই, তাহলে আমি কি করব? রাইট? জি স্যার। তো হ্যাঁ, সেই জায়গা থেকে এখন আমরা আসি। এই যে এখানে স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি। জি। আচ্ছা, এটা একটা বছরের প্রশ্ন, এবং আমরা ট্রায়াল ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে দেখা যাচ্ছে শ্রেণী ব্যক্তি দেওয়া নাই, এবং বলা হচ্ছে যে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো। এই উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে যখন জনসংখ্যা নিবেশন যে সারণীটি প্রস্তুত করা হয় সেটি হচ্ছে এরকম। এবং এখানে শ্রেণী ব্যক্তি আছে, কত আছে অশেষ বলো তো? 5 শ্রেণী ব্যক্তি কত আছে এখানে? দেওয়া আছে।
5 আছে, হ্যাঁ, শ্রেণী ব্যক্তি এখানে আছে 6। ঠিক আছে, কিন্তু আঙ্গুল স্যার আপনি যে বলছিলেন, আপনি আঙ্গুল যখন স্যার 10 10 হিসেবে ধরছিলেন তখন তো আবার সংখ্যাটা ওই হিসেবে ছিল। আমি যেমন বলি আপনি 10 থেকে আরে ভাইয়া তুই সর্বনিম্ন সর্বোচ্চ ব্যবধানটা এখনো বুঝতে পারিসনি, ওটা আবার পড়ে নিস। বলি অশেষ বলি, শোনো, আঙ্গুলে যদি জি হিসাব স্যার করো বলেন। তাহলে দেখো 20, 20 কে ধরবা, আঙ্গুলে নাও, আঙ্গুলে হিসাব করো, 20, হুম হুম 21, 22, 23, 24, 25, 26 হচ্ছে 7 কিন্তু 6। জি জি ঠিক আছে, আর যদি 5 শ্রেণী ব্যক্তি হতো তাহলে হয়তো 25 পর্যন্ত, জি 20, স্যার বুঝতে 21, বুঝতে 22, পারছি। 23, 24, 25 হবে 6 কিন্তু আসলে 5, এবং সর্বোচ্চ যে সংখ্যাটা থাকবে সেটা ওই শ্রেণীর না। এবং এই যে পদ্ধতিটা, এটাকে শ্রেণীব্যক্তি নেওয়ার এই যে পদ্ধতিটা, যে একটা শ্রেণীর সর্বোচ্চ যে সংখ্যা বা সর্বোচ্চ যে মান আমরা যখন ওই শ্রেণীতে নেই না, তখন যে শ্রেণীব্যক্তি করা হয় সেই শ্রেণীব্যক্তিটার নাম কি? একদম বলো হ্যাঁ, দেখি। আবার 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 হ্যাঁ, মানে শ্রেণীব্যক্তির, বহির্ভূত। হ্যাঁ, বহির্ভূত 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 বা বহির্ভুক্তি শ্রেণীব্যক্তি। একটা শ্রেণীর মধ্যে যখন সর্বোচ্চ মানটা ওই শ্রেণীর আচ্ছা, নয়, তখন সেটা হচ্ছে বহির্ভুক্ত। আর যখন সর্বোচ্চ মানটাও ওই শ্রেণীর মধ্যে থাকবে, তখন সেটা অন্তর্ভুক্ত হচ্ছে অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্ত ওকে, কোশ্চেন কোশ্চেন নং 1, আমরা কি এই যে শ্রেণী ব্যক্তিটা নিছি, এখানে যেহেতু আমরা 6 নিছি, তাহলে 20 থেকে আমরা 25 যদি শ্রেণী ব্যক্তি নিই তাহলে কি খুব সমস্যা হবে, বা এটার কোনো নিয়ম নাই বা নিতে পারবো না? নিয়ম আছে। হ্যাঁ, নিয়ম আছে। 20 থেকে 25 নিলে 5 শ্রেণী ব্যক্তি হয়। এবং সেই জায়গায় আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে, এটার দুইটা নিয়ম আছে। আমরা 5 থেকে 15, 20, 25 পর্যন্ত শ্রেণী ব্যক্তি নিয়ে শ্রেণী সংখ্যা নির্ধারণ করতে পারি। আমরা তখন লিখে দিব যে 5 শ্রেণী ব্যক্তি নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় গণনা। হলো। ঠিক আছে, এবং সেই জায়গায় বলেছিলাম আমি যে এটা হচ্ছে আমাদের বাঙালি নিয়ম, ঘরোয়া নিয়ম। হ্যাঁ, বা আরেকটা কথা যদি বলি, এটা হচ্ছে হাকাও নিয়ম। ঠিক আছে, আর যদি সিস্টেমেটিক ওয়েতে আমরা যাই, সঠিক নিয়মে যাই, তাহলে আমরা এটার জন্য নির্দিষ্ট যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটা অনুসরণ করব। এবং সেই পদ্ধতিটা কি সেটার জায়গায় আমি বলি, সেটা হচ্ছে এই যে প্রথমে আমরা নির্ণয় করব হচ্ছে আহ, পরিসর নির্ণয় করব। ঠিক আছে, পরিসর নির্ণয় করব, তারপরে হচ্ছে শ্রেণী শ্রেণী সংখ্যা সংখ্যা, নির্ণয় করব। হ্যাঁ, তারপরে হচ্ছে তারপর হচ্ছে শ্রেণী ব্যবধান। হুম, আমরা এই যে পরিসর নির্ণয় করব, শ্রেণী সংখ্যা নির্ণয় করব এবং শ্রেণী ব্যবধান নির্ণয় করব। ওকে, জি, হ্যাঁ, তো এটা করতে গেলে কি হবে? পরিসর নির্ণয়ের সূত্রটা কি? পরিসর নির্ণয়ের সর্বোচ্চ সূত্রটা হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ। পরিসরের ইংরেজি হচ্ছে রেঞ্জ। তো পরিসর হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা বিয়োগ করে আমরা পরিসর পাই। এখন এটার জন্য আমাদের কি করতে হবে? যে তথ্য সারি দেয়া থাকবে সেই তথ্য সারির মধ্যে আমাকে খুঁজে বের করতে হবে যে এখানকার সর্বোচ্চ মানটা কি। এবং সে জায়গায় আমি এই যেমন এটা কত? একক দশক, দশকের সংখ্যা ধরে করবো আর কি। যেমন 2, 4, 3, হ্যাঁ, 3, 4 বড়, এখানে 4 বড়, হ্যাঁ, 4 বড়, এখন পর্যন্ত এখানে 5 পাইলাম, তাহলে 5 বড়, 5-এর পরে এখানে 6 পেলাম, তাহলে 6 বড়, 62, 6 বড়, তাহলে এরপরে হচ্ছে 6, 6, 6, 6, 6, 6, 6 পেলাম, তাহলে এখানে 6, তাহলে সর্বোচ্চ বড়টা হচ্ছে 62। ওকে, মানে দ্রুত যে সর্বোচ্চ মানটা আছে সেটা বের করার জন্য দশকের ঘরে
2 4 6 3 যা থাকে সেটা নিব। আর সর্বনিম্ন মানটার জন্য আবার তাহলে ছোটটা নিব, তাহলে 2 এখানে ছোট, 2 এর নিচে আর ছোট আছে কিনা এটা আমি দেখবো, এক দিয়ে আছে কিনা। হ্যাঁ, তো 20 আছে, 20 হ্যাঁ এক দিয়ে নেই, তাহলে 20 আছে। 2 এর তাহলে 22 21 আর 2 হচ্ছে 28, তাহলে 21 ধরে নিলাম। তো সব মিলে তখন দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 20 হচ্ছে সর্বনিম্ন, ঠিক আছে। এভাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান করে আমি সেটা বিয়োগ করলে আমি পরিসরটা পেয়ে যাব। ওকে, আচ্ছা, প্রথমে আমাকে পরিসর নির্ণয় করতে হবে, তারপরে হচ্ছে শ্রেণী সংখ্যার নির্ণয়। তো শ্রেণী সংখ্যার নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কে ইকুয়াল টু 1 প্লাস 3.322 লগ 10 বেস n, ঠিক আছে। এই একটা সূত্র আছে, এই সূত্রটা প্রয়োগ করে আমরা যদি শ্রেণী ব্যবধান শ্রেণী সংখ্যা নির্ণয় করি তাহলে এটা হচ্ছে সঠিক নিয়ম। ওকে, এবং এই জি স্যার। সূত্রটা দিয়েছেন হচ্ছে H.G. স্টুয়ার্টজেস। তোমাদের 1 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে এই প্রশ্নটা আসতে পারে যে এই স্টুয়ার্টজেসের সূত্রটি কি, অথবা শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটি কি। হ্যাঁ, আমাকে একজন এক সময় প্রশ্ন করেছিল যে কেটা আসলে কি। তো কে দ্বারা আসলে শ্রেণী সংখ্যাটাই নির্ণয় বোঝায়। তো এই সূত্রটা কে এর মোটামুটি মনে পূর্ণরূপ রাখতে কি? হবে। ওকে, কে এর পূর্ণরূপ? হ্যাঁ, বুঝি নাই। কে এর পূর্ণরূপ কি? হ্যাঁ, কে এর পূর্ণরূপ আপাতত নাই, কে মানে কে, কে দিয়ে শ্রেণী সংখ্যাকে বোঝায়, ঠিক আছে। মানে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে কে ইকুয়াল 1 প্লাস 3.322 লগ n। এখন প্রশ্ন হচ্ছে এনটা কি। এনটা হচ্ছে যে তথ্য যে দেওয়া থাকে তার সংখ্যা, টোটাল সংখ্যা। এখানে টোটাল তথ্য আছে হচ্ছে 40টি। যদি 50টা থাকে তাহলে এন এর জায়গায় আমরা বসাবো 50। যদি 100টা থাকে তাহলে এন এর জায়গায় বসাবো আমরা 100। ওকে, এবং এটা ক্যালকুলেটরে নির্ণয় করার নিয়মটা হচ্ছে লগ চেপে এই 40 চাপলেই সেই সংখ্যাটা চলে আসবে, বুঝছো। ক্যালকুলেটরে আমার যদি আমরা লগ এর আমার 40 চাপি তাহলে এই লগ এটার মান চলে আসবে, ঠিক আছে। আমার একটা প্রশ্ন তাও থাকে যাচ্ছে। কি? এই যে শ্রেণী ব্যবধান নেয়ার নিয়ম হচ্ছে দুইটা, হ্যাঁ, অন্তর্ভুক্তি বহির্ভুক্তি। হ্যাঁ, মানে দুইটাই তো সঠিক নিয়ম। দুইটা সঠিক নিয়ম। এখন আমরা বহির্ভুক্তিটা না নিয়ে অন্তর্ভুক্তিটা করলাম। হুম, মানে আমরা কিন্তু যতদিন ধরে করতেছি প্রতিটাতে বহির্ভুক্তি হুম, নিয়মটাই করতেছি। করতেছি, হ্যাঁ। তো হুম, আমরা যদি এখানে অন্তর্ভুক্তিটা করি তাইলে তো মনে হয় যে আমাদের যে টেলি চিহ্নটা দেওয়ার যে হুম, সমস্যাটা হয়, যে সুবিধাটা। 25 আমি উপরে দিব না নিচে দিব, হুম, হুম, আমি যদি অন্তর্ভুক্তিটা করি তাইলে তো আমার ওই 25 দেওয়ার ইয়েটা মানে সমস্যা হচ্ছে না। ওইটার 25 সমস্যা 25-এর হয় না। জায়গায় এবং ওই তাইলে অশেষেরও আর প্রশ্ন থাকে না যে আসলে এটা হ্যাঁ, গেল কোথায়। তাইলে কি আমরা অন্তর্ভুক্তি নিয়মটা দিয়েই অঙ্কগুলা করতে পারি না? হ্যাঁ, পারি। সেক্ষেত্রে তো আমাদের ভুল কিছু আসবে না। না, ভুল আসবে না। তাইলে তো আমরা বেশিরভাগ অঙ্কই অন্তর্ভুক্তি দিয়ে করতে পারি। হ্যাঁ, পারি, পারি তো। আমরা টোটালি কিন্তু বহির্ভুক্তি দিয়ে করতেছি, হুম, এবং কি মানে সবারই একটা ডাউট থেকেই যাচ্ছে যে আমি 25 উপরে দিব হ্যাঁ, না 25 নিচে দিব। এটা হচ্ছে, মানে দেখো, এটা এরকম একটা নিজেরা যে কেন চেষ্টা করলে 25 আমরা নিজেরা উপরে দিব। ওই দিন আমি যে ইয়াটা কি বলে যে সলিউশনটা দিলাম, ওখানে নিজেরা যদি পরে প্র্যাকটিস করতে তাহলে এই প্রশ্নটা আর আসবে না। প্র্যাকটিস করে দেখো যে ওইটাই হবে, একই ব্যাপার। হ্যাঁ, প্র্যাকটিস যদি করো ওইটাই আসবে, কোনো সমস্যা নেই। তা- তাহলে জি আমরা স্যার, নেক্সট দেখছিলাম অঙ্কগুলো প্রশ্নের উত্তর অন্তর্ভুক্তি দিয়ে করি। একই হতে পারে, অ্যান্সারের সময় আমাদের ইয়া উত্তরে কি দেখেছে। আসতেছে। হ্যাঁ, প্রসেস দেখেছে, এটা চলে আসবে, সমস্যা নেই। হ্যাঁ, ওইটা চলে আসবে।
অন্তর্ভুক্তি নিলেও ওইটা আসবে, বহির্ভুক্তি নিলেও সেটাই আসবে, সমস্যা নেই। তো এখানে যেটা দেখানো হচ্ছে, পরবর্তীতে তো আরো সূত্রের অঙ্ক আছে। না না না, এখানে একটা বিষয় হচ্ছে কি, আমি এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই যেমন 20 থেকে 26 নিয়েছি না, এটা কিন্তু আমি যদি এই নিয়ম ফলো না করি, এই যে এই নিয়ম যদি আমি ফলো না করি, কে ইকুয়াল এই জিনিসটা যদি ফলো না করে আমি যদি সরাসরি বলি যে আমি 5 অথবা 10 নিব, এটা লিখে যদি আমি করি, তাতেও কোনো সমস্যা নেই। এবং সেই ক্ষেত্রে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে এই কি বলে, এটা নিতে সুবিধা হবে। 20 থেকে 25, 25 থেকে 30, হ্যাঁ, তখন আমার হিসাবটা সুবিধা হয়। এই জন্যই কিন্তু এটা। আবার যদি আমি 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এই যে একটা সুবিধা, সুবিধা মতো আর কি, এই জন্যই বহির্ভুক্তিটা 20 থেকে 30। আবার 20 থেকে 29, হ্যাঁ, 30 থেকে 39, এই যে বিষয়টা, এটাও যদি নেওয়া হয় একই ঘটনা, ঘটনা কিন্তু একই। তোমরা যদি নাও তাহলে কিন্তু সেভাবেই আসবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো এটা তখন তো মধ্যবিন্দুটা আলাদা আসবে। হ্যাঁ, মধ্যবিন্দুটা একটু আলাদা হবে। হ্যাঁ, মধ্যবিন্দুটা টোটালি আলাদা আসবে। হুম তখন কিন্তু মধ্যবিন্দুটা অ্যান্সার তো টোটালি এটাই আলাদা আসবে। আসবে। হুম ওগুলা হ্যাঁ, কোনো সমস্যা নেই, তোমাকে যদি বলে দেয়া থাকে না, তখন যদি না করো তাহলে সমস্যা। আর যদি বলে দেয়া না থাকে, এই যেমন এটা আমি তো বলতেছি, এটা বলে দেয়া নাই, এটা তোমার মতো করে, দুইটা নিয়ম আছে, তোমার মতো করে না স্যার, আমার প্রশ্নটা এখানে না, হ্যাঁ পরবর্তী ধাপ যে সূত্রগুলা মাফিক করতে হয়, যে মধ্যবিন্দুর ওখানে হ্যাঁ একটা হ্যাঁ এফ হ্যাঁ, এফআই এরকম একটা ইয়ে নিতে কোনো হয় না সমস্যা আমরা? নেই, ওটা ঠিক ওইভাবেই আছে। আসবে, কোনো সমস্যা নেই তো। ও ওইটা আচ্ছা, ঠিক ওইভাবেই আছে আসবে, তাহলে। ওটা সমস্যা নেই। কারণ এটা নিয়মটা যেহেতু ওইভাবে দেয়া আছে, অন্তর্ভুক্তি বহির্ভুক্তির নিয়মটা যেহেতু দেয়া আছে, তোমার যদি এখানে বলে দেয় যে নিম্নের তথ্য থেকে উপযুক্ত শ্রেণীব্যক্তি নিয়ে বা বহির্ভুক্তি শ্রেণীব্যক্তি নিয়ে বা অন্তর্ভুক্তি শ্রেণীব্যক্তি নিয়ে বা অন্তর্ভুক্তি শ্রেণীব্যক্তি নিয়ম অনুসরণ করে, হ্যাঁ, এটা করো, তাহলে ওইভাবেই তুমি করবা। হ্যাঁ, এই যে বিষয়টা আর কি, কাজে ওইটা সমস্যা না। আর যদি ওইভাবে, তখন মধ্যবিন্দুটা ওইটা চলে আসে, মধ্যবিন্দু ওইভাবে চলে আসবে। কারণ তোমার ডকুমেন্টটা তো ঠিক থাকতেছে, মৌলিক জিনিসটা ঠিক থাকতেছে, এই যে মৌলিক জিনিস, এটা এটা ঠিক থাকতেছে। কাজে তোমার ওই যে যেগুলো আমরা পরে কি বলে যে ওই চার্টের যেগুলো করবো, ওগুলাতে তো সমস্যা নেই, যে এর অনুযায়ী আমার চলে আসছে। ঠিক আছে, তো জি। এটা তাহলে আমাদের হচ্ছে পরিসর নির্ণয় হচ্ছে এইভাবে করব, শ্রেণী সংখ্যার নির্ণয় আমরা কে এই সূত্রটা দিয়ে করব, এটা একটু মনে রাখতে হবে। আর শ্রেণী ব্যবধান করব আমরা হচ্ছে এই যে রেঞ্জকে ক্লাস নাম্বার দিয়ে ভাগ করব। আমরা প্রথমে এখানে ক্লাস নাম্বার পেয়ে গেলাম, কে ইকুয়াল, এটা পাইলাম হচ্ছে 6.322। ঠিক আছে, এখানে যেটা ভেরি করে বা পরিবর্তন টু টু। হয়, এটা শুধু এন এর মানটা পরিবর্তন হয়, বাকি কিন্তু অপরিবর্তিত। 1+3.322 এটা কিন্তু অপরিবর্তিত। এখন তোমরা যদি বলো যে জি। স্যার এটা যদি অপরিবর্তিত হয়ে থাকে, তাহলে ওই লোকটা 1+3 এটা যোগ করে দিয়ে তো 4.322 এটা রাখলেই হইতো নাকি? জি প্রশ্নটা জি প্রশ্নগুলো করতেছে, ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন, কিন্তু মজার মজার প্রশ্ন, খুব ভালো। এটা প্রশ্ন আসে না জি স্যার। হুম। যে 1+3.322 এটার সঙ্গে ধরতে হলে 4.322 আর লগ এটা এটা দিলে তো হয়ে যায় নাকি? কিন্তু জি স্যার, বিষয়টা, ডিরেক্ট ওইটাই দিতে পারতো। হ্যাঁ, এগিয়ে দিতে দিতে হতো, কিন্তু দেয়নি কেন? ওই লোকটা কি বোকা নাকি আসলে ওর মাথায় একটু কম বুদ্ধি, কি মনে হচ্ছে? আসলে সেটা না, সেটা হচ্ছে দেখো, ওই যে স্যার সুজন একটা প্রশ্ন করলো না, যে হ্যাঁ, আসলে একটা মান আছে, কে বলতে আমরা শুধু কে বুঝতেছি না, কে এর একটা অবশ্যই একটা মান আছে, হ্যাঁ, অথবা কোনো একটা মান পরম মান না, থাকতে পারে, মান কোনো না, একটা। কে মান বলিনি আমি। মান তো কি বের রাখবো? হচ্ছে, এর মান হ্যাঁ, বলিনি কে এর আমি। পূর্ণ এর রূপ। একটা হ্যাঁ, কে এর পূর্ণ পূর্ণ রূপ রূপ। আছে। যে আমরা হ্যাঁ, সায়েন্সে যখন পড়ছিলাম, পূর্ণ রূপ আমরা আছে, প্রত্যেকটা হ্যাঁ পূর্ণ ওইটার রূপ মান এখানে আছে। করতাম। এর একটা পূর্ণ রূপ মানে বা কে হুম। এটা আসলে কেন নিল, এরকম ধরনের একটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে বটে। ব্যাখ্যা অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। আছে আছে, হ্যাঁ। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে 3 এর সঙ্গে 1 যোগ করে 4.322 এটা দেওয়া যাবে না। কারণ কি, সরল অঙ্কের নিয়ম আছে, প্রথমে কি করতে হয়,
সরল অঙ্কের নিয়মে প্রথমে গুণ করব না প্রথমে যোগ করব? সরল অঙ্কের নিয়মে হ্যাঁ, আগে ভাগ, তারপর গুণ, তারপর বিয়োগ, সরল অঙ্কের তারপর যোগ। নিয়মে প্রথমে তৃতীয় বন্ধনীর কাজ করতে তারপরে হবে। যোগ, তারপরে বিয়োগ। থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, সেই জন্যই আর আপনাদের এখানে আর আসলে সরল অঙ্কের নিয়মে প্রথমে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে, এটা আমি জানি। অত অত পেছনে যাওয়ার দরকার নাই। এই যে এই জায়গায় কিন্তু গুণ আছে, ঠিক আছে? এই যে 3.322 গুণ লব n, এই জন্য আমি এই যে n এর মানটা ভেরি করে, হ্যাঁ, এই ভেরি করার ফলেই আমরা প্রথমে লগ n এর মান বের করে এটার সঙ্গে গুণ করে দিব, গুণ করে দিয়ে যেটা পাবো, হ্যাঁ, তারপরে তখন এই বিষয়টা আসবে, তারপরে এক যোগ করে দিব, ঠিক আছে? এই জন্যই কিন্তু এই ওয়ানটা প্লাস করে রেখে দিয়েছে, অথবা এটা আরো হয়তো ব্যাখ্যা। এনিওয়ে, তো এই সূত্রটা প্রয়োগ করে আমরা সর্বশেষে গুণ এবং যোগ করে পাই হচ্ছে 6.322। পয়েন্টের পরে যে ডিজিট গুলো থাকবে এগুলোকে কিন্তু আলাদা করে বলতে হবে। ওকে, যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট, অনেক স্মার্ট, ভুল জি। যেন না হয়। যেমন তোমাদের জিপিএ যখন বলতে বলা হয় তোমরা কিন্তু বলো যে 3.35 নাকি 3.35, 3.27 এরকম করে। আসলে এটা কিন্তু ভুল, তোমাকে ভেঙে ভেঙে বলতে হবে। 3.22 বলতে হবে, 3.27 বলতে হবে, 27 বলা যাবে না। ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসটা তো সেই হিসেবে 6.322 এটা আসছে। তো এখানে ক্লাস এই আমরা জন্য, তো মাঝে হ্যাঁ আমরা তো মাঝে মাঝে বলি একটুর জন্য 3.5 হয়নি। হ্যাঁ, একটুর জন্য তো ছোট ছোট জিনিস একটু সচেতন ভাবে বললে, যারা একটু জানে তারা যখন শুনবে তখন কিন্তু মনে করবে, পজিটিভ একটা ধারণা নিবে এবং মনে করবে যে না, ই অর শি নোস সামথিং স্পেশাল। ওকে, স্যার, হ্যাঁ বলেন। ওই যে সেকেন্ড লাইনে আর কি 1.602 এটা কই থেকে আসলো? ও আচ্ছা, এটা হচ্ছে এই যে এখানে আরেকটা লাইন লিখলে ভালো হইতো, কিন্তু আমার ওই যে একটা লাইন লিখলে আবার নিচে চলে যাচ্ছে, নিচেটা দেখা যাবে না, এই জন্য এইটার মান হচ্ছে এই যে 3 এটাকে আমি যদি গুণ করি, গুণ করে এক যদি যোগ করি তাহলে কিন্তু সেটা আসে, ঠিক আছে? ও স্যার 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 হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার ইমা ওইটার কথা বলে না, ও বললো যে ওই যে ব্র্যাকেটের মধ্যে 1.602 আসলো, ওটা ও বুঝতে পারেন, ও আসলে ওটা লগ 10 টু দি পাওয়ার এটা বুঝতে 40 পারছি, ছিল, ওটার মানটা আসছে 1.602। হ্যাঁ 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 1.6 হ্যাঁ, এটা পাও নাই? ওটাও ও বুঝতে পারেনি। আচ্ছা, বুঝছি, এখন বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে লগ এই যে 10 10 টু দি পাওয়ার এর 14, মানটা আর কি, আর লগ এই 10 এন বলতে এখানে 10 টু দি 40, পাওয়ার 40। হ্যাঁ এখানে হচ্ছে আমাদের এত অঙ্ক শিকার কি আছে, স্যার একটা সাজেশন দিবে, ওইগুলা মুখস্থ করে চলে যাব, কিছু কিছু নকল নিয়ে যাব, হয়ে গেল। না, এমন একটা ইয়ে হবে যে ওখানে যতগুলা পরিসংখ্যানের যত প্রশ্ন আসবে সবগুলো তোমাদের কমন আসবে ইনশাল্লাহ। এই তো হয়ে গেল আর কি। এখন এত কথাকার মান কোথা থেকে আসলো জানে আর কি করবো। হ্যাঁ, আমি একটা জিনিস বলি, যদি সৃষ্টিকর্তা সহায় থাকেন, আমরা তার নামে শুরু করেছি যেহেতু, প্রশ্ন পরিসংখ্যানের সবগুলোই কমন আসবে ইনশাল্লাহ। তবে আপনারা প্রশ্নের আনসার দিবেন ম্যাথমেটিক্স যে ইয়াগুলা, যেটাতে ম্যাথ আছে সেগুলো আনসার দিবেন। হ্যাঁ, একটু ভালো করে প্রিপারেশন নিয়ে ম্যাথের অংশটা, ম্যাথের সঙ্গে সংশ্লিষ্ট প্রশ্নগুলো আনসার দিবেন, তাহলে ফুল মার্কস পাবেন। আর যদি আপনারা হচ্ছে একটু ওই মনে করেন যে ম্যাথ তো একটু ভেজাল হবে হয়তো, তাহলে আমি বর্ণনামূলক আনসার দিই, তাহলে কিন্তু কম পাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, এটা আমার পরামর্শ যে আপনারা ম্যাথের যে বিষয়গুলো সেগুলোর আনসার দিবেন। হ্যাঁ, তো এখন একটু তাহলে এভাবে আমাদের একটু মিটিং এর টাইমিংটা গন্ডগোল হয়েছে, আমি নতুন করে আবার ঢুকলাম, তারপরেও টাইমটা এক্সটেন্ড করতে পারিনি, আবার ঢুকতে হবে, 1 মিনিট সময় আছে। এর ভিতরেই হচ্ছে আমি যেটা বলি, শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, আর শ্রেণী ব্যবধানটা নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে রেঞ্জ যেটা বের করলাম 42, এটাকে আমি যখন শ্রেণী নাম্বার দিয়ে, ক্লাস নাম্বার হচ্ছে 7 নিলাম, এটা দিয়ে ভাগ করি, ভাগ করলে আমি যেটা পাবো শ্রেণী ব্যবধান। এবং এই শ্রেণী সংখ্যার শ্রেণী ব্যবধান নির্ণয় করতে হলে আমি কিন্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে পারবো। ওকে, জি স্যার।
এখন আমরা মোটামুটি প্র্যাকটিক্যালে যাব যে কিভাবে আমরা এই তথ্যটা সারি থেকে এরকম একটা তথ্য সারণী তৈরি করতে পারি। কথাটা বুঝেছেন? এখন আমরা ওই ইয়াতে যাব। তো আপাতত আপনারা আবার আমার মিটিং এ আসেন। আমি এটা 40 মিনিটের মধ্যে মনে হয় শেষ হয়ে যাবে, তারপর দেখি হঠাৎ করে শেষ হয়ে যাবে। এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? কারো কোনো কোয়েশ্চেন নেই? আফরিনের কোনো কোয়েশ্চেন নেই?